ওকে, আসসালামু আলাইকুম। আমরা আজকে নতুন একটা টপিক স্টার্ট করব, সেটা হচ্ছে অ্যানালাইসিস অফ স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার বাই কনসিস্টেন্ট ডিফরমেশন মেথড। তার মানে আমরা এই পর্যন্ত আসলে কতটুকু কমপ্লিট করলাম? আমরা কমপ্লিট করছি ভার্চুয়াল ওয়ার্ক মেথড দিয়ে তোমার ডিফ্লেকশন ক্যালকুলেট করা, সেটা বিম, ফ্রেম, ট্রাস সবগুলোর জন্যই দেখছি। ঠিক আছে, এখন ভার্চুয়াল ওয়ার্ক মেথডটা কি ছিল? ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল ছিল, তাই তো? ওয়ার্ক ডান ইন্টারনাল এক্সটার্নাল যে সমান হচ্ছে, সেখান থেকে কিন্তু আমরা ক্যালকুলেট করে নিয়ে আসছি। ঠিক আছে, সো এখন সেই ভার্চুয়াল ওয়ার্ক মেথড এর উপর বেস করেই আমরা ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার অ্যানালাইসিস করা দেখব, এবং সেটাকে বলা হচ্ছে কনসিস্টেন্ট ডিফরমেশন মেথড। সো আমাদের কোনো একটা স্ট্রাকচার, কিছু থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি বলি তোমাদের সাথে, যে একটা ডিটারমিনেন্ট স্ট্রাকচার মানে অ্যানালাইসিস করা মানে কি? মানে হচ্ছে যে সেটার ইন্টারনাল ফোর্স, রিঅ্যাকশনস, ডিসপ্লেসমেন্ট এগুলো ক্যালকুলেট করা। সলভিং দি স্ট্রাকচার বা অ্যানালাইসিস মানে এটা মিন করে। ঠিক আছে, এখন যখন আমরা নর্মাল স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম ইকুয়েশন দিয়েই স্ট্রাকচারটাকে সলভ করতে পারবো, মানে তার ইন্টারনাল ফোর্স গুলো, রিঅ্যাকশন গুলো, ডিসপ্লেসমেন্ট গুলো ক্যালকুলেট করতে পারবো, তখন সেটাকে আমরা বলি কি ডিটারমিনেন্ট স্ট্রাকচার। মানে আমরা ইকুইলিব্রিয়াম, স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কয়টা ছিল? তিনটা। ঠিক আছে, যে এটা হরাইজন্টালি ফোর্স গুলোর সাম করলে এটা ইকুয়ালস টু 0, এটা সাম ভার্টিক্যাল ফোর্স গুলোর সাম করলে এটা 0, আবার মোমেন্টের সাম করলে এটা হচ্ছে 0। এগুলো কি ইকুইলিব্রিয়াম কন্ডিশন থেকে, মানে একটা অবজেক্ট যদি ইকুইলিব্রিয়াম ইন রেস্ট কন্ডিশনে থাকে, তাহলে কিন্তু আমরা এটাকে এই তিনটা ফর্মুলা আমরা ইউজ করতে পারি, এবং এই তিনটা ফর্মুলা দিয়ে যখন আমরা কোনো একটা স্ট্রাকচার সলভ করতে পারবো, তখন সেটা হচ্ছে ডিটারমিনেন্ট স্ট্রাকচার। আর ইনডিটারমিনেট স্ট্রাকচার হচ্ছে যখন এই শুধুমাত্র স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম ইকুয়েশন দিয়ে আমরা সলভ করতে পারবো না। ঠিক আছে, আমাদের অ্যাডিশনাল ইকুয়েশন দরকার, তখন সেই ধরনের স্ট্রাকচার গুলোকে বলা হচ্ছে ইনডিটারমিনেট স্ট্রাকচার। এক্সাম্পল কি হতে পারে? সবার প্রথমে আমরা যদি বলি সিম্পলি সাপোর্টেড বিম তো কি ডিটারমিনেট স্ট্রাকচার। ঠিক আছে, এখন দুইটা এন্ডি যদি আমি ফিক্সড করে দেই, তাহলে কিন্তু সেটা কি হয়ে যাচ্ছে? ফিক্সড বিম এরকম। অথবা যদি আমরা বলি কন্টিনিউয়াস বিম, ঠিক আছে, অথবা প্রপড ক্যান্টিলিভার। প্রপড ক্যান্টিলিভার মানে কি এটা জানো তো? মানে এটা হচ্ছে ক্যান্টিলিভার, এখানে যদি আমরা কনস্ট্রাক্ট করার সময় কিন্তু এখানে এরকম একটা সাপোর্ট দিয়ে দেওয়া হয় প্রপড, তখন কিন্তু এটা আর ক্যান্টিলিভার থাকতেছে না, মানে ডিটারমিনেট স্ট্রাকচার থাকতেছে না, তখন এটা ইনডিটারমিনেট স্ট্রাকচার হয়ে যাচ্ছে। সো এরকম দুই এন্ড ফিক্স থাকলে, বা প্রপ ক্যান্টিলিভার থাকলে, বা কন্টিনিউয়াস বিম, এরকম আরো বিভিন্ন রকম। প্রপটা কি? প্রপ মানে একটা সাপোর্ট, অ্যাডিশনাল সাপোর্ট। আমি ধরো কন্টিনিউয়াস কখন প্রপড ক্যান্টিলিভার বলতে পারি? ধরো আমার একটা ক্যান্টিলিভার স্ট্রাকচার করা দরকার, বিম বা স্ল্যাব। ঠিক আছে, তো যখন ওটা আমি কনস্ট্রাক্ট করব, তখন কি ওটা তোমার এক এন্ড আমরা ফ্রি রাখি না তো, তাই না? কনস্ট্রাক্ট করার সময় যখন তোমার ম্যাটেরিয়াল গুলো আমরা কাস্ট করি, তখন কি এই এন্ড ফ্রি রাখলে এটা থাকবে? এখানে আমরা তখন কি হয়, এখানে ফর্মওয়ার্ক থাকে এবং এখানে কিন্তু একটা সাপোর্ট দেওয়া থাকে, তাই না? জি ম্যাম। তো এরকম প্রপ ক্যান্টিলিভার বিম হতে পারে। যদিও এটা পরে যখন আসবে, সার্ভিস কন্ডিশনে যাবে, তখন হয়তো না, তখন তো আমরা সাপোর্টটা খুলে নিব, তখন ওটা ক্যান্টিলিভার অ্যাকশনে যাবে। কিন্তু যখন আমরা কনস্ট্রাক্ট করতেছি, তখন কিন্তু ওটা পুরোপুরি ক্যান্টিলিভার থাকে না। ঠিক আছে, প্রপ ক্যান্টিলিভার আর কি। সো এরকম আমাদের ইনডিটারমিনেট স্ট্রাকচার হতে পারে। তো এইরকম ইনডিটারমিনেট স্ট্রাকচার সলভ করার জন্য আমাদের কম্প্যাটিবিলিটি বা ফোর্স ডিসপ্লেসমেন্ট রিকোয়ারমেন্ট থেকে আমরা অ্যাডিশনাল ইকুয়েশন যেগুলো, সেগুলো আমরা পাবো, এবং সেখান থেকে আমরা সলভ করতে পারবো।
ঠিক আছে, এখন তোমাদের কোশ্চেন হতে পারে যে ফোর্স ডিসপ্লেসমেন্ট রিকোয়ারমেন্ট বা কম্প্যাটিবিলিটি রিকোয়ারমেন্টটা কি। কম্প্যাটিবিলিটি রিকোয়ারমেন্ট মানে হচ্ছে আমরা একটু পরেই ডায়াগ্রাম দিয়ে তখন তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে ইজিয়ার হবে। আচ্ছা, তার আগে আমি একটু ডেফিনেশনটা বলে নিই যে ইন দি কন্টিনিউয়াম ডেসক্রিপশন মানে হচ্ছে মানে কন্টিনিউয়াম, যে আমরা বললাম যে একটা কম্প্যাটিবল হইতে হবে, সেরকম বডিকে আমরা কন্টিনিউয়াম বডি বলি, এবং তার ডেসক্রিপশনে এটাকে বলা হচ্ছে যে যখন এটা আমরা ইমাজিন করে নেই যে বডিটা হচ্ছে ছোট ছোট ইনফাইনিটেসিমাল এলিমেন্ট দিয়ে তৈরি, ঠিক আছে, এবং ইচ ভলিউম যেটা একটার সাথে আরেকটা এইভাবে কানেক্ট, একটু দেখাই। প্রথম এই যে হাইলাইট করা, এখানে কি বলা আছে যে আমরা যখন একটা কন্টিনিউয়াম ডেসক্রিপশন দেই তখন একটা সলিড বডিকে আমরা ইমাজিন করে নেই যে এটা একটা ছোট ছোট এলিমেন্টে এরকম ছোট ছোট এলিমেন্ট নিয়ে এটা কানেক্ট করা, ঠিক আছে। এবং যখন আমরা বলি যে এটা কম্প্যাটিবল, তখন এটা যখন ডিফ্লেক্ট করবে, যেমন ধরো এটাকে আমি যদি ইউডিএল লোড দেই, এরকম লোড দিলে এটা কি এইভাবে ডিফ্লেক্ট করবে, তাই না? এখানে কি কোথাও কোনো শার্প কোনো চেঞ্জ, এরকম এরকম শার্প কোনো চেঞ্জ কিন্তু নাই। ডিফ্লেক্টেড শেপটা কি এরকম ভাবে হচ্ছে? তা না, এটা কিন্তু কন্টিনিউয়াস, একটা গ্র্যাজুয়ালি এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এরকম যদি কোনো গ্যাপ না থাকে বা কোনো তোমার ওভারল্যাপ না থাকে, তখন সেটাকে আমরা বলি কম্প্যাটিবল বডি, এবং সেখানে কম্প্যাটিবল ডিফরমেশন হচ্ছে, ঠিক আছে। So each volume is assumed to be connected to its neighbors without any gaps or overlaps. এখানে যেমন এটা এই এলিমেন্ট, এখানে যে এলিমেন্ট এটার সাথে এই এলিমেন্টে দেখো শার্প চেঞ্জ হচ্ছে, এরকম শার্প কোনো চেঞ্জ না, এরকম গ্র্যাজুয়ালি নেইবার যে এলিমেন্ট গুলো আছে সেটার সাথে এটা কন্টিনিউয়াসলি কানেক্টেড, কোনো শার্প কোনো গ্যাপ বা ওভারল্যাপ এক্সিস্ট করে না, ঠিক আছে। বোঝা গেল বিষয়টা? এখন এই কথাটা এখানে বলা আছে, এ বডি দ্যাট ডিফর্মস উইদাউট ডেভেলপিং এনি গ্যাপস অর ওভারল্যাপস ইজ কল্ড কম্প্যাটিবল বডি, ঠিক আছে। সো কন্টিনিউয়াম ডেসক্রিপশনে আমরা বলতেছি যে ডিসপ্লেসমেন্ট এখানে যে আমরা ক্যালকুলেট কম্প্যাটিবিলিটি ইকুয়েশন দিয়ে করব, সেখানে আমাদের একটা কম্প্যাটিবল বডি থাকতে হবে, যেখানে আমার যখন ডিফরমেশন হয় তখন এটা একটা এলিমেন্টের সাথে আরেকটা এলিমেন্টের কোনো গ্যাপ বা শার্প কোনো চেঞ্জ থাকে না, এটা একটা গ্র্যাজুয়াল চেঞ্জ হয় এবং কোনো একটার সাথে আরেকটা ওভারল্যাপ করে না। যেমন ধরো এইভাবে ডায়াগ্রামটা যদি দেখি, এটা হচ্ছে আনডিফর্মড একটা বডি। নন কম্প্যাটিবল ডিসপ্লেসমেন্ট হলে যেমন ধরো কোনো ব্রিটেল টাইপের ম্যাটেরিয়াল, ব্রিটেলও ঠিক না, ব্রিটেল টাইপের ম্যাটেরিয়াল কিছু দূর তোমার কম্প্যাটিবিলিটি শো করে। ধরো এটা যদি তোমার ঠিকভাবে এইভাবে এলিমেন্ট গুলো কানেক্টেড না থাকতো, তখন এখানে ডিফরমেশন দিলে দেখো একটা এক এক ভাবে তোমার মুভ করে যাচ্ছে, এটা হচ্ছে নন কম্প্যাটিবল ডিসপ্লেসমেন্ট। আর এটা হচ্ছে এখানে গ্র্যাজুয়ালি যে কোন ডিসপ্লেস হচ্ছে, কিন্তু এটা কিন্তু কম্প্যাটিবল, একটার সাথে আরেকটা শার্প কোনো চেঞ্জ নাই বা কোনো গ্যাপ নাই, ঠিক আছে। এটা হচ্ছে কম্প্যাটিবল ডিসপ্লেসমেন্ট। তো আমরা এরকম কম্প্যাটিবল বডির জন্য কিন্তু এই তোমার এইভাবে আমরা অ্যানালাইসিস করতে পারবো। এবং এই কম্প্যাটিবল ইকুয়েশন যখন এখানে তোমার এরকম থাকবে, তখন আমরা এটাকে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে এই ডিসপ্লেসমেন্টটাকে এক্সপ্রেস করতে পারবো। আদারওয়াইজ এখানে শার্প একটা ইকুয়েশন দিয়ে পুরোটাকে তুমি এক্সপ্লেন করতে পারবা না, ঠিক আছে। একটা ইকুয়েশন বাকি, এখানে আসলে গ্যাপ, একই পয়েন্টে একটা ইকুয়েশন না, দুইটা ইকুয়েশন, এখানে একই পয়েন্টে একটা ইকুয়েশন, ঠিক আছে। এখানে যেমন একই এই পয়েন্টে এটার জন্য আলাদা, এটার জন্য আলাদা। সো এরকম কম্প্যাটিবল হইলে আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে সেটাকে আমরা ডিফাইন করতে পারবো। এটা হচ্ছে কম্প্যাটিবল ইকুয়েশন, মানে কম্প্যাটিবল ডিফরমেশন। এই ধরনের ডিসপ্লেসমেন্টের জন্যই আমরা আসলে এই মেথডটা অ্যাপ্লাই করব। কারো কোশ্চেন থাকলে বলতে পারো। ম্যাম, এই ডিসপ্লেসমেন্টটা কি কোনো দিক থেকে ওই ডাকটাইল কিংবা ব্রিটেল ম্যাটেরিয়াল এসবের সাথে রিলেটেড?
আচ্ছা, তুমি যেটা কোশ্চেন করছো যে এটা আসলে ডাকটাইল বা ব্রিটেল ম্যাটেরিয়ালের সাথে, এটা ব্রিটেল, যখন ব্রিটেল ফেনোমেনাটা অ্যাচিভ করে যাবে তার আগ পর্যন্ত কিন্তু আমরা এটা করতে পারবো, কিন্তু জি ম্যাম, যখন এটা বুঝতে পারছি। ব্রিটেল ফেলিয়ার হয়ে যাবে তখন কিন্তু করতে পারবো না। বোঝা গেছে? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, তো এখন আমরা ইনডিটারমিনেট স্ট্রাকচারের, এক মিনিট, ম্যাম, আপনার মাইক্রোফোন অফ। হ্যাঁ একটা ফোন আসছিল তো এই জন্যই মাইক্রোফোনটা অফ করে রাখছি। না, কাজটা নড়তেছিল তাই মনে করছি বুঝি আপনি বুঝাচ্ছেন। ও না না, আচ্ছা, তো এখন যেসব মেথড গুলো অ্যাভেলেবল, এখন আমরা যেটা দেখবো এটাকে আমরা ফ্লেক্সিবিলিটি মেথড বা ফোর্স মেথড বা কনসিস্টেন্ট ডিফরমেশন মেথড বলে। ঠিক আছে, এছাড়াও মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড, আহ এটা তোমরা দেখবা হচ্ছে তোমার 4th ইয়ারে। ঠিক আছে, ডিরেক্ট স্টিফনেস মেথড, স্লোপ ডিফ্লেকশন মেথড, এগুলো তোমরা 4th ইয়ারে যেয়ে দেখবে। এখন পর্যন্ত কিন্তু তোমরা কোনো ইনডিটারমিনেট স্ট্রাকচার কিন্তু সলভ করা দেখো নাই। ঠিক আছে, এই ফার্স্ট তোমাদের কিন্তু ইনডিটারমিনেট স্ট্রাকচার সলভ করানো দেখানো হচ্ছে। সো বাকি যে মেথড গুলো আছে সেগুলো কিন্তু তোমরা 4th ইয়ারে যে স্ট্রাকচারটা আছে সেখানে তোমাদেরকে দেখানো হবে। ঠিক আছে, তো এখন আমাদের কিছু বেসিক ডেফিনেশন গুলো জানা দরকার, সেগুলো আমরা একটা একটা করে বলতেছি। আমাদের একটা ডেফিনেশন জানতে হবে রিডান্ডেন্ট কনস্ট্রেইন্ট। ঠিক আছে, রিডান্ডেন্ট মানে কি, যে জিনিসটা এক্সেস বা বাতিল হয়ে যাচ্ছে এই টাইপের। ঠিক আছে, রিডান্ডেন্ট কনস্ট্রেইন্ট বা এক্সেস কনস্ট্রেইন্ট হচ্ছে, মানে আমরা যে বললাম আমরা ইনডিটারমিনেট স্ট্রাকচার সলভ করব। ইনডিটারমিনেট স্ট্রাকচার কখন হয়, যখন রিঅ্যাকশন নাম্বার অফ আননোন বেশি হয়ে যায়, তাই না? তখনই তো ইনডিটারমিনেট স্ট্রাকচার হয়। তার মানে আমার যেগুলো অ্যাডিশনাল এক্সেস যে রিঅ্যাকশন গুলোর জন্য আমার এটা তোমার ডিটারমিনেট স্ট্রাকচার হচ্ছে না, সেই কনস্ট্রেইন্ট গুলোকে আমরা রিডান্ডেন্ট কনস্ট্রেইন্ট বলবো। ঠিক আছে, এক্সাম্পল হিসেবে যদি বলি, এটা যে প্রপড ক্যান্টিলিভারে ছিল, এখানে আমাদের এই রিঅ্যাকশনটা যদি না থাকতো তাহলে এটা ডিটারমিনেট স্ট্রাকচার হয়ে যেত, তাই না? সো এটাকে আমরা রিডান্ডেন্ট কনস্ট্রেইন্ট বলতে পারি। শুধু যে একটাই অপশন থাকবে রিডান্ডেন্ট কনস্ট্রেইন্টে তা না, এখানে কি আর কোনো অপশন থাকতে পারে? এখানে যদি আমরা এখানে যে মোমেন্টটা আছে সেইটাকে যদি বাদ দিই তাহলে এটা কি সাপোর্ট হয়ে যাচ্ছে? হিঞ্জ সাপোর্ট। ঠিক আছে, তাহলে এখানে আমরা এইটাকেও রিডান্ডেন্ট কনস্ট্রেইন্ট বলতে পারি। মানে যে কনস্ট্যান্টটাকে বাদ দিলে আমরাই আবার ডিটারমিনেট এবং স্টেবল একটা স্ট্রাকচারে কনভার্ট করতে পারি, সেইটাকে আমরা বলবো রিডান্ডেন্ট কনস্ট্যান্ট। ঠিক আছে, আইদার এটা অথবা এটা, যে কনস্ট্যান্টটাকে বাদ দিলে আমার স্ট্রাকচারটা ডিটারমিনেট এবং স্টেবল হচ্ছে, সেই কনস্ট্যান্টটাকে আমরা বলবো রিডান্ডেন্ট কনস্ট্যান্ট। ম্যাম, প্রথমটার ঠিক ক্ষেত্রে কি আছে, করলেন যে রোলার সাপোর্টটা বাদ দিয়ে রিডান্ডেন্ট কনস্ট্যান্ট বাই করলেন, তাই না? হ্যাঁ প্রথমটা যে ধরো এটা নাই, ঠিক আছে,
এটা আছে ফিক্সড সাপোর্ট, এটা নাই, তাহলে কি হচ্ছে? তখনও তো এটা ডিটারমিনেন্ট জি ম্যাম স্ট্রাকচার। ঠিক। আরেকটা হচ্ছে যে তোমার এটা না, রোলার সাপোর্টটা ঠিকই আছে, কিন্তু এখানে যে মোমেন্টটা যেটা ছিল সেটাকে আমরা বাদ দিলে তখন এটা কি হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, তখনও কিন্তু সেটা এখন আমরা বাদ দিয়ে কিন্তু ইকুইভ্যালেন্ট হচ্ছে না, এটা ঠিক। সেইটাকে আমরা ইকুইভ্যালেন্ট করেই কিন্তু আমরা ক্যালকুলেট করব। আপাতত আমরা রিডান্ডেন্ট কনস্ট্যান্ট বলতেছি যেটাকে, যেটা আসলে আমার এক্সেস আছে, যেটাকে আমি বাদ দিলে এটা ডিটারমিনেন্ট হতো, সেটাকে আমি রিডান্ডেন্ট কনস্ট্যান্ট বলতেছি। আচ্ছা, এখন হচ্ছে ডিগ্রি অফ রিডান্ডেন্সি, মানে যে কয়টা কনস্ট্রেন্টকে আমাদেরকে বাদ দিতে হবে, এই ডেফিনিশনটা আমাদের জানা দরকার। এটা কয়টা হতে হবে, এটা কি কোনো আইডিয়া করতে পারো? কি ম্যাম ম্যাক্সিমাম কয়টা বলতেছেন? হ্যাঁ, ম্যাক্সিমাম কি কয়টা আসলে আমাদের বাদ দিতে হবে, এটা একটা ডেফিনিট নাম্বার থাকবে, ম্যাক্সিমাম মিনিমাম না। ম্যাম একটা ধরো একটা 4 ডিগ্রি এটা ডিপেন্ড করবে কিসের উপরে? এটা ডিপেন্ড ডিগ্রির করবে উপরে যে ম্যাম। এটা কত ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচার তার উপরে, তাই না? যেটা আমরা দেখালাম একটা তোমার প্রপ ক্যান্টিলিভার বিম, সেখানে এটা ছিল কত? ম্যাম 1 ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচার, তার মানে একটা কনস্ট্যান্টকে আমার বাদ দিলেই চলতেছিল, সেটা ডিটারমিনেন্ট হচ্ছে। সো ডিগ্রি অফ রিডান্ডেন্সি কাইন্ড অফ স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেন্সি, এটা কত ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচার সেটা, ঠিক আছে? যে রিডান্ডেন্ট স্ট্রাকচারটাকে বাদ দিলে, যে কনস্ট্যান্টটাকে বাদ দিলে আমার স্ট্রাকচারটা জিওমেট্রিক্যালি আনচেঞ্জেবল এবং ডিটারমিনেটটা মানে স্টেবল ডিটারমিনেট স্ট্রাকচার হচ্ছে, সেটাই হচ্ছে কি আমার ডিগ্রি অফ রিডান্ডেন্সি বা ডিগ্রি অফ স্ট্রাকচারাল ইনডিটারমিনেন্সি যেটা সেটা। এখন প্রাইমারি আননোন কি? প্রাইমারি আননোন হচ্ছে আমরা যখন এই রিডান্ডেন্ট কনস্ট্যান্ট গুলোকে রিমুভ করে দিলে, তো আলটিমেটলি আমরা তো এটাকে গায়েব করে দিতে পারবো না, তাই না? আমরা এটাকে আননোন হিসেবে স্ট্রাকচার, যেমন ধরো আমি যেটা বলতেছি সেটা একটু এক্সপ্লেন করি। এটাতে প্রপ যেটা ছিল এটাকে আমরা বলতেছি এই এখানে এইটাকে আমরা বলতেছি এক্সট্রা সাপোর্ট, এটাকে আমরা রিডান্ডেন্ট মানে এক্সেস বলতেছি দেখে এটাকে আমরা বাদ দিয়ে দিতে চাচ্ছি। বাদ দিয়ে দিলে তো আর স্ট্রাকচারটা ইকুইভ্যালেন্ট থাকলো না, একই জিনিসের তো হলো না, তাই না? তাহলে আমরা কি করতে পারি, এটা আসলে কি, এটা এই সাপোর্টটা কি একটা এখানে রিয়াকশন দিচ্ছিল, এই রিয়াকশনটাকে আমরা এখানে ফোর্স হিসেবে দিচ্ছি। এখন কিন্তু এটাকে তোমরা ইকুইভ্যালেন্ট বলতে পারো। এখানে যদি আমি এই রিয়াকশনটা এরকম থাকে, তার মানে এই সাপোর্টটা যে কাজ করতেছিল সেটা তো হচ্ছে, কিন্তু এটা কিন্তু স্ট্রাকচারটাকে আমরা মডিফাই করে ফেলছি, এখন কিন্তু এটা ইনডিটারমিনেট নাই, ডিটারমিনেট। তাহলে আমাদের এই যে আননোন, এটা একটা আননোন হয়ে যাচ্ছে না? কনস্ট্যান্টটাকে আমরা আননোনে কনভার্ট করতেছি, এই সাপোর্টটাকে একটা আননোন হিসেবে কনভার্ট করে নিচ্ছি, ঠিক আছে? সো এইটাই হচ্ছে প্রাইমারি আননোন। ক্লিয়ার হলো? জি ম্যাম। So primary unknowns represent reactions which arise in redundant constants. That is the reason why the method is called the force method. মানে এখানে যেহেতু আমরা একটা ফোর্স দিয়ে দিচ্ছি আননোন, এই কারণে এটাকে আমরা ফোর্স মেথড বলি, এবং এটাকে অলসো ফ্লেক্সিবিলিটি মেথডও বলা হয়, অথবা কনসিস্টেন্ট ডিফরমেশন মেথডও বলা হয়। এখন যে ডেফিনেশনটা আমাদের লাগবে সেটা হচ্ছে প্রাইমারি সিস্টেম। আমরা এই টার্মগুলো ইউজ করবো, তো এই জন্য ডেফিনেশন গুলো বলতেছি। প্রাইমারি সিস্টেম মানে হচ্ছে এই যে আমরা বললাম যে রিডান্ডেন্ট যে রিয়াকশন গুলো বা ফোর্স গুলো, সেটাকে আমরা বাদ দিলে যে সাপোর্টটা থাকতেছে সেটাই হচ্ছে প্রাইমারি সিস্টেম। মানে ওই যে আমরা প্রপ ক্যান্টিলিভার বিমটাতে আমি যদি হিন্স রোলার সাপোর্টটাকে সরাই নিই, তাহলে যে আমার ডিটারমিনেট স্ট্রাকচারটা হচ্ছে, সেই স্ট্রাকচারটাকে আমরা বলবো প্রাইমারি সিস্টেম। Primary system is such structure which is obtained from the given one by eliminating redundant constant and replacing them by primary unknowns. মানে হচ্ছে যে আমাদের যে গিভেন যে স্ট্রাকচারটা ছিল সেটাকে আমরা সেটার থেকে আমরা রিডান্ডেন্ট কনস্ট্যান্ট গুলোকে
রিমুভ করে আননোন হিসেবে দিয়ে দিব, কনস্ট্যান্টটা থাকতেছে না, কনস্ট্যান্টের বদলে আমরা আননোন ফোর্স দিয়ে দিচ্ছি এবং এতে করে যে স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে সেটাকে আমরা বলতেছি প্রাইমারি সিস্টেম। ঠিক আছে, তার মানে আমি যদি বলি আমাদের এই যে এটা ছিল, একটা দিয়ে আমি বুঝাচ্ছি বারবার, বিভিন্ন রকমেরই হইতে পারে, এটাকে আমরা এটা মুভ সরাইয়া ফেলে এখানে যে এই যে সাপোর্টটা ছিল এটা সরাই আমরা এখানে এরকম একটা প্রাইমারি আননোন দিয়ে দিচ্ছি, দিয়ে এখন যে আমরা সিস্টেমটা পাচ্ছি এই সিস্টেমটাকে বলতেছি প্রাইমারি সিস্টেম। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের যেগুলো লাগবে সেটা হচ্ছে যে ইনডিটারমিনেট স্ট্রাকচারটা কি, এগুলো দিয়ে আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মানে কিভাবে আমরা প্রাইমারি সিস্টেমটা পাচ্ছি, প্রাইমারি আননোন পাচ্ছি। ধরো এটা আমার একটা কন্টিনিউয়াস বিম, এটা কি কন্টিনিউয়াস বিম, তাই না? একটা বিম স্প্যানের থেকে বেশি হলেই কিন্তু একাধিক স্প্যান থাকলে সেটা হচ্ছে কন্টিনিউয়াস বিম। এখানে আমার এখানে একটা হিঞ্জ সাপোর্ট, এখানে একটা রোলার, এখানে একটা রোলার। ঠিক আছে, তাহলে নাম্বার অফ রিঅ্যাকশন কয়টা? চারটা। এখানে হিঞ্জে দুটা রিঅ্যাকশন, এখানে একটা, এখানে একটা। সো এটা কত ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচার? 1 ডিগ্রি। এটাও কিন্তু 1 ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচার। তো এখানে রিডান্ডেন্ট কনস্ট্রেইন কয়টা হবে? একটা হবে। এখন কোনটাকে বাদ দিবা? এখন ধরো মাঝেরটা না সাইডেরটা, এটাকে যদি বাদ দাও, আচ্ছা এটা না, আমরা ধরো এটাকে আগে বাদ দিচ্ছি, দেখি কোনটাকে আগে বাদ দিচ্ছি, মাঝখানেরটা বাদ দিলে এটা হচ্ছে আমার স্ট্রাকচারটা। তাহলে এটা ইকুইভ্যালেন্ট করব কিভাবে? এখানে আমি একটা প্রাইমারি আননোন এই ফোর্সটা দিলাম x1। ঠিক আছে, এখন তাহলে এটা হচ্ছে প্রাইমারি আননোন বা রিডান্ডেন্ট রিঅ্যাকশন, এটা হচ্ছে রিলিজ স্ট্রাকচার বলতেছি। আর প্রাইমারি সিস্টেম বললে এখানে একটু আছে, প্রাইমারি সিস্টেম বললে এখানে আমাকে এই ফোর্সটা আসলে দিয়ে দেওয়া উচিত। একটু দাঁড়াও, সো এগুলো সব সহ আসলে এটা কিন্তু প্রাইমারি সিস্টেম। ঠিক আছে, প্রাইমারি সিস্টেমে আননোনটা থাকবে, আর রিলিজ স্ট্রাকচার যদি বলো তখন কিন্তু এটা আবার থাকবে না। রিলিজ স্ট্রাকচার যদি আমরা বলি তখন শুধুমাত্র এটাকে বুঝবো। প্রাইমারি সিস্টেম আর রিলিজ স্ট্রাকচারের মধ্যে বোঝা গেল এখানে আসলে এটা বাদ দিয়ে দিলেই হয়। তাহলে এটা একটা ওয়ে হলো প্রাইমারি সিস্টেম পাওয়ার বা রিলিজ স্ট্রাকচার পাওয়ার জন্য। আরেকটা কি হতে পারে? সাইডের রোলার সাপোর্টটা বাদ দাও একবারে কর্নার। সি পয়েন্টে রোলার সাপোর্টটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি, এখানে একটা প্রাইমারি ফোর্স দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার প্রাইমারি আননোন বা রিডান্ডেন্ট রিঅ্যাকশন, এবং এটা হচ্ছে আমার রিলিজ স্ট্রাকচার। এখানে একই ভাবে লেখা আছে। স্ট্রাকচারটা তো সবসময় স্টেবল হতে হবে, তাই না? হ্যাঁ, এটাও একটু এখনই এক্সপ্লেইন হবে। এখন দেখো আরেকটা ওয়ে হইতে পারে, এইখানে যদি আমি একটা ইন্টারনাল হিঞ্জ দেই তাহলে কি মানে কি চেঞ্জ হচ্ছে? এটা আর এটা তো এক না, এটা আর এটা তো এক না, এটা তো আমার হচ্ছে অরিজিনাল স্ট্রাকচারটা। এখানে আমি যদি একটা ইন্টারনাল হিঞ্জ দেই তাহলে এখানে আমার কি পাওয়া যাচ্ছে? এখানে আমার এটা একটা ডিটারমিনেট স্ট্রাকচার হয়ে যাচ্ছে তখন, কিন্তু এটা আর এটাতে ইকুইভ্যালেন্ট হচ্ছে না। তাহলে এখানে আমার প্রাইমারি আননোন যেটা সেটা কি হবে বলতে পারো?
আমি কি কোশ্চেনটা করছি সেটা বুঝছো কিনা? না মানে আমরা এখানে কি করলাম, এখানে এটা তো ডিটারমিনেন্ট না, ডিটারমিনেন্ট করার জন্য এখানে একটা ইন্টারনাল হিঞ্জ দিলাম, তাই তো? ইন্টারনাল হিঞ্জ দিলে আমরা আসলে এখানে কি, এটা কি ইন্ডিকেট করতেছে যে এখানে মোমেন্টটা 0, তাই না? তাহলে এখানে আমার রিডান্ডেন্ট যে বা প্রাইমারি যে আননোন সেটা কি হবে? অবশ্যই এখানে একটা মোমেন্ট দিতে হবে, এরকম এটা তো মোমেন্ট ছিল, তাই না? এখানে তো এই যে কোনো পয়েন্টে তো মোমেন্ট আছে, কিন্তু আমরা ইন্টারনাল হিঞ্জ দিয়ে দিচ্ছি, মানে বলতে চাচ্ছি যে এখানে আসলে তোমার কি মোমেন্টটা 0, কিন্তু আসলে তো মোমেন্ট 0 না। আমি যদি আবার এখানে তাহলে x1 দিয়ে দিই তাহলে এটা আর এটা ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে, হচ্ছে কিনা? জি ম্যাম, বুঝেছি। সবার কাছে ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? সবাই কেমন একটু দুজনই একটু আগে কে সানন্দা রেসপন্স করলা? না ম্যাম। আচ্ছা, কে? পারসান। ম্যাম আমি না। তোমাদের দুজনের কণ্ঠ অনেক সিমিলার, এই কারণে আমি অনেক এই করে ফেলি। আচ্ছা যাই হোক, তো তোমরা কি ফলো করতে পারতেছো, বুঝতে পারতেছো? একটা ব্যাকগ্রাউন্ড একটা নয়েজ কি খুব বেশি ডিস্টার্ব করতেছে? আচ্ছা, এখানে তো x1 এর একটা ভ্যালু আছে তাই না? বুঝি নাই। এখানে x1 এর যে লাস্টে যে মোমেন্টটা হ্যাঁ, একটা দেখা ভ্যালু যায়, আছে এখানে, একটা সার্টেন একটা 0 না? ভ্যালুর মোমেন্ট এখানে একটা আছে, যে মোমেন্টটাকে আমরা বাদ দিয়ে এখানে ইন্টারনাল হিঞ্জ দিচ্ছি, সেই মোমেন্টটা আমরা আবার অ্যাপ্লাই করে দিচ্ছি। তার জন্য আমাদের সুবিধা কি হচ্ছে, আমরা যে ইনডিটারমিনেটটাকে ডিটারমিনেট করে ফেলতেছি, এবং সেখানে আমরা পরে আসলে ক্যালকুলেট গুলো করতে পারবো সেটার সাথে রিলেট করে, ঠিক আছে? তো তার মানে এটা কিন্তু নেসেসারি না যে সব সময় আমরা, 1 মিনিট, মাউস লাগবে, যে সবসময় আমাদের রিয়াকশনটাকে যে তোমার বাদ দিয়ে এটাকে প্রাইমারি সিস্টেমে কনভার্ট করতে হবে তা না। আমরা ইন্টারনাল, এটা কিন্তু ইন্টারনাল একটা মোমেন্ট ছিল এই পয়েন্টে, সেটাকেও বাদ দিয়ে কিন্তু আমরা করতে পারবো, ঠিক আছে? ক্লিয়ার? এখন এটা হচ্ছে আমাদের এইখানে রিলিজ স্ট্রাকচারটা, তার মানে হচ্ছে কিন্তু এরকম একটা ইন্টারনাল হিঞ্জ সহ। এখন আরেকটা অপশন যদি আমি দেখাই, এই যে এখানে এতে যে হিঞ্জ সাপোর্টটা ছিল, এখানকার হরাইজন্টাল যে রিয়াকশন এটা দিয়ে যে মার্ক করা আছে, এটাকে যদি আমি প্রাইমারি আননোন করে ফেলি তাহলে কি হচ্ছে? নাম্বার অফ রিয়াকশন কয়টা? এটা তো আননোনে চলে গেছে, প্রাইমারি আননোনে, এটা রং। কারণ কি এখানে তোমার এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টা রিয়াকশন হচ্ছে, তাই তো? তাহলে কিন্তু আমার ডেফিনেশন অনুযায়ী আমি 3টা আননোন কিন্তু সলভ করতে পারবো, কিন্তু এটা রং। কারণ কি? কারণ কি এখানে যদি আমি কোনো একটা হরাইজন্টাল ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি হবে? এটা এরকম মুভ করতে থাকবে, তাই না? এর আগের অপশন গুলোতে কিন্তু এরকম হচ্ছিল না। এখানে তুমি হরাইজন্টাল ফোর্স দাও, এটা কিন্তু মুভ করবে না। সব দিক থেকে এটা স্টেবল মানে স্টেবল স্ট্রাকচারের ডেফিনেশন যেটা, সেটা আমাদেরকে তার মানে থাকতে হবে, ঠিক আছে? সো আমরা কিন্তু অন্য অপশন গুলো দিয়ে এটাকে প্রাইমারি সিস্টেমে কনভার্ট করতে পারবো, কিন্তু যদি আমরা এটাকে চেঞ্জ করে করি এ সাপোর্টের এটাকে, তাহলে কিন্তু এটাকে আমরা প্রাইমারি আননোনে কনভার্ট করতে পারবো না, কারণ তখন আর স্টেবল স্ট্রাকচার হচ্ছে না, ঠিক আছে? কারো কোশ্চেন থাকলে বলো। তার মানে প্রাইমারি সিস্টেম করার জন্য যে আমাদের ফার্স্ট কন্ডিশন জিওমেট্রিক্যাল স্ট্যাবিলিটি, এইটা কিন্তু আমাদের অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? আরেকটা যেটা কন্ডিশন আমরা যেটা বলতেছিলাম যে এখানে স্ট্যাটিক্যাল ডিটারমিনেন্সিতে কনভার্ট করে নিতে হবে, এটাও কিন্তু যে সবসময়ের জন্য ট্রু তা না। তবে আমাদের ডিটারমিনেন্ট স্ট্রাকচারে যদি কনভার্ট না করে করি, সেই সিস্টেম সেই মেথডগুলো আমরা এই কোর্সে দেখাবো না। আমাদের এই কোর্সের জন্য অবশ্যই আমরা যে রিলিজ স্ট্রাকচারটা যেটা করব সেটাকে ডিটারমিনেন্ট স্ট্রাকচারে কনভার্ট করে নেব, ঠিক আছে? সো এটা হচ্ছে স্টেবিলিটিটাকে অবশ্যই মেনটেন করতে হবে, এটা নেসেসারি কন্ডিশন। আরেকটা যে কন্ডিশন ডিটারমিনেন্ট স্ট্রাকচার হইতে হবে, এটা কিন্তু
সবসময় নেসেসারি না, যদিও আমরা এই কোর্সে সেটাই দেখব, শুধুমাত্র ডিটারমিনেন্ট স্ট্রাকচারে কনভার্ট করে তার জন্য ক্যালকুলেট করা দেখব। ঠিক আছে, এখন আমি যদি বলি আমাদের স্টেপগুলো কি হচ্ছে। ঠিক আছে, সো প্রথমে আমাদেরকে ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সিটা ক্যালকুলেট করতে হবে। নাম্বার অফ রিডান্ডেন্ট কনস্ট্যান্ট কয়টা সেটা আর কি, তার মানে ঠিক করতে। ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি যদি আমরা ঠিক করতে পারি, তার উপরে বেস করে কিন্তু আমরা নাম্বার অফ রিডান্ডেন্ট কনস্ট্যান্ট যেটা সেটা ক্যালকুলেট করতে পারবো। তারপরে প্রাইমারি সিস্টেমটাকে আমাদেরকে অবটেইন করতে হবে। প্রাইমারি সিস্টেমটা কোনটা? আমরা ওই রিডান্ডেন্ট কনস্ট্যান্টটাকে প্রাইমারি আননোন দিয়ে রিপ্লেস করে দেব। বোঝা যাচ্ছে? জি ম্যাম। এটা হচ্ছে প্রাইমারি সিস্টেম। এই জন্য এখন ধরো একটা এক্সাম্পল হিসেবে দেখানো আছে এটা, এখানে স্টেপগুলো যদি একটু আগে এক্সপ্লেন করা হচ্ছে, তারপর এখানে একটু দেখানো আছে যে এটাকে আমরা এই যে এটাকে হচ্ছে প্রাইমারি সিস্টেম, এটা হচ্ছে একটা তোমার প্রাইমারি আননোন যেটা সেটা, আর এই পুরোটা হচ্ছে প্রাইমারি সিস্টেম। এখন এটার জন্য আমরা আসলে এটা যে ক্যালকুলেট করব তার জন্য আমরা কম্প্যাটিবিলিটি ইকুয়েশন লাগবে। ঠিক আছে, এটার জন্য কম্প্যাটিবিলিটি ইকুয়েশনটা হচ্ছে yb ইকুয়ালস টু ybp প্লাস ybx1 ইকুয়ালস টু 0। এখন আসলে এগুলো একটু আমি এক্সপ্লেন করি এবং থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা যদি বলি। এখানে yb মানে বলা হচ্ছে মানে বি পয়েন্টে যে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, সেটা সমান বলা হচ্ছে যে এখানে বি পয়েন্টের ভার্টিক্যাল ডিফ্লেকশন, এই লোডের কারণে এখানে যে ডিফ্লেকশন হবে সেইটা প্লাস হচ্ছে এইটাতেই যদি আমি এই ফোর্সটা দিই, রিঅ্যাকশন প্রাইমারি আননোন যেটা, এটার জন্য যে ডিফ্লেকশন, এই দুইটাকে যোগ করলে কি আমি এই টোটাল ডিফ্লেকশনটা পাবো না? তাই না? সো এখানে YBP হচ্ছে আমার এই যে এক্সটার্নাল যে লোডটা এখানে আমার দেয়া ছিল, সেই লোডের কারণে যে ডিফ্লেকশন সেটাকে আমরা বলতেছি YBP। আর YBX1 বলতেছি এই প্রাইমারি আননোনটাকে আমি x1 বলতেছি, এই এর কারণে যে ডিফ্লেকশন হচ্ছে সেটাকে আমরা বলতেছি YBX1। P হচ্ছে এক্সটার্নাল ফোর্সের কারণে যে ডিফ্লেকশন, আর এটা হচ্ছে x1 এর কারণে। এখন কোশ্চেন হচ্ছে এই দুটার ভ্যালুটা কি হবে, এই দুটা যোগ করে আসলে ডিফ্লেকশনটা কিরকম হবে? YB-টা কি বুঝলাম না। বি পয়েন্টের ভার্টিক্যাল ডিফ্লেকশন। জি আমি বুঝতে পারছি। হ্যাঁ, এটা এখন কি হবে? কম্প্যাটিবিলিটি ইকুয়েশন, কম্প্যাটিবিলিটি কন্ডিশন থেকেই কিন্তু আমরা পাবো এটা। এখানে কি আসলে এটা একটা কম্প্যাটিবল স্ট্রাকচার, এবং তোমরা যদি ডিফ্লেক্টেড শেপটা যদি আঁকো, এটা কিন্তু এরকম শেপের হবে। ডিফ্লেক্টেড শেপটা যে আঁকতে হবে তা না, কিন্তু আলটিমেটলি কি এখানে যেহেতু একটা সাপোর্ট আছে, ঠিক আছে, এটা তো আর মুভ করবে না, ভার্টিক্যালি এটা মুভ করবে না ম্যাম। তার মানে কি আসলে এই যে এই দুইটা যোগ করে যে আমি ডিফ্লেকশনটা পাচ্ছি, এই দুইটার যোগফল আসলে 0 হইতে হবে, তাই না? জি ম্যাম। সো এটাই হচ্ছে আমার এটার জন্য কম্প্যাটিবিলিটি ইকুয়েশন, যে ডিফ্লেক্টেড শেপটা থেকে আমরা এটা পাচ্ছি যে বি তে যেহেতু এখানে একটা সাপোর্ট আছে, এখানে হচ্ছে তোমার কি হচ্ছে এটা 0 হবে। এখন আমরা YBP আর YBX1 এইগুলো ক্যালকুলেট করব। সো এটা হচ্ছে ইকুয়েশন 1। এখন এখানে আমরা YBX1 যেটা সেটা ক্যালকুলেট করার জন্য x1 ইকুয়ালস টু যদি 1 দেই, তখন এটা কি এইভাবে ডিফ্লেক্ট করবে না? x1 দিচ্ছি না, কিন্তু এখানে যে x1 যেটা আমরা দিচ্ছিলাম, x1 না দিয়ে একটা ইউনিট ম্যাগনিটিউডের ফোর্স দিচ্ছি। ঠিক আছে, তাহলে কি এটা এই ডটেড লাইনটার মতো ডিফ্লেক্ট করবে কিনা? জি ম্যাম। এইটুকুকে আমরা বলতেছি ডেল্টা 1 1। ঠিক আছে, এখানে আমরা দুইটা সাবস্ক্রিপ্ট দিয়ে না বলে এই কেসে আমরা একটা সাবস্ক্রিপ্ট দিয়েও বলতে পারতাম যে ডেল্টা 1, কিন্তু আসলে আমাদের একটা যে আননোন থাকবে তা না, আমাদের একটার বেশি আননোন থাকতে পারে। ঠিক আছে,
একটার বেশি আননোন থাকলে তখন আমাদের লাগবে। এখন এই ডেল্টা 1 কি ইন্ডিকেট করতেছে? ফার্স্ট সাবস্ক্রিপ্টটা ইন্ডিকেট করতেছে কোন ডিরেকশনে, ঠিক আছে, কোন ডিরেকশনে আমার এই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে। এখানে x1 যে ডিরেকশনে ভার্টিক্যাল না, সো এটা ভার্টিক্যাল ডিরেকশনে হচ্ছে। এবং সেকেন্ড সাবস্ক্রিপ্ট যেটা, সেটা ইন্ডিকেট করতেছে কোন কারণে এই ডিফ্লেকশনটা হচ্ছে। এটা কি কারণে হচ্ছে? এই ডিফ্লেকশনটা x1 এর জন্যই তো হচ্ছে। জি ম্যাম। সো এই জন্য এই x1 এর 1টা হচ্ছে এখানে, আর এই 1টা হচ্ছে এই ভার্টিক্যাল ডিফ্লেকশন। ঠিক আছে, এখানে ধরো আমি আবার একটু বলি, এখানে যদি ধরো এখানে আরেকটা থাকতো এরকম x2, এটাতে না, তখন আমরা সেটার জন্য আলাদা করতাম। x2 যদি 1 থাকতো, তখন এটা কিভাবে ডিফ্লেক্ট করতো? এটা ওইভাবে ডিফ্লেক্ট করতো। তো এখানে যে ডিফ্লেকশনটা হতো, তখন এটা কি হচ্ছে? ডিফ্লেকশনটা কোন ডিরেকশনে হচ্ছে? যেদিকে ভার্টিক্যালটা কাজ করতেছে, ভার্টিক্যাল x2 যে দিকে আমরা বলতেছি সেই দিকেই তো, x2 ডিরেকশনে, এবং কাজ হচ্ছে কোনটার জন্য? x2 এর জন্য। তখন এখানে আমরা এইটুককে বলতাম হচ্ছে ডেল্টা 22। এগুলো আমরা আবার আরেকটু এক্সপ্লেন করব। এখন আসো, যদি এই x2 এর কারণে এই এন্ডে যে ডিফ্লেকশনটা হচ্ছে, এটাকে আমরা কি বলবো তখন? এটা কোন ডিরেকশনে নিচ্ছি এখন ডিফ্লেকশনটা? x1 যেখানে সেখানে, তার মানে ডেল্টা 1। আর কি কারণে হচ্ছে? x2 এর কারণে। সো এটাকে বলবো ডেল্টা 1 2। বোঝা গেছে? জি ম্যাম। নমেনক্লেচারটা কিভাবে দিচ্ছি সেটা আর কি বলতেছি। যে যে দিকে হচ্ছে, x1 এর দিকে হচ্ছে, ফার্স্ট সাবস্ক্রিপ্টটা ওইটা ডিনোট করতেছে, আর সেকেন্ড সাবস্ক্রিপ্টটা ডিনোট করতেছে কোনটার কারণে হচ্ছে। এখন আসো, জাস্ট এটা আপাতত আমাদের লাগতেছে না, আমরা নমেনক্লেচারটা কিভাবে করতেছি এটা একটু বললাম। এখন হচ্ছে আমাদের, তার মানে এই ডেল্টা 1টা সাথে আমি যদি, এটা কি ইউনিট লোডের জন্য ডেল্টা 1টা হচ্ছে, তাই না? জি ম্যাম। এখন যদি ইউনিট লোড না থাকে x1 হতো, তাহলে এই ডিফ্লেকশনটা কত হতো? ডেল্টা x1 এই যে ইউনিট লোডের কারণে আমরা যেটা পাইছি, এটাকে x1 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই হবে না? জি ম্যাম। ডেল্টা 11 কে আমি যদি x1 এর ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কিন্তু আমি x1 এর কারণে যে এই যে এটা পাবো। ঠিক আছে? আর পি ফোর্সের কারণে যে ডিফরমেশনটা, সেটাকে আমরা এই যে এখানে এটাই দেখানো হয়েছে, x1 এর কারণে যে ডিফরমেশনটা, এটা হচ্ছে এটা ডেল্টা 11 কে যদি আমি x1 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে x1 এর জন্য যে ডিফরমেশন সেটা হচ্ছে। সো এগুলো তোমাদের এই লেখার অংশগুলো তোমাদের যখন তোমরা নিজেরা আবার পড়তে যাবা, তখন এইটা দিয়ে একটার সাথে আরেকটা রিলেট করে পড়তে পারবে। এখন আমি এক্সপ্লেন করে যাচ্ছি। এখন এই ডিফরমেশনটাকে, এটাকে আমরা বলবো কি? এটাকে আমরা আসলে ক্যাপিটাল ডেল্টা দিয়ে ই করব। এখানে এরকম হয়ে গেছে, এই সিম্বলটা দিয়ে বলবো। ঠিক আছে, ক্যাপিটাল ডেল্টা। এবং এটা ফার্স্ট সাবস্ক্রিপ্টটা দেখো 1, এই সাবস্ক্রিপ্টের ব্যাপারটা একই থাকতেছে, মানে এই ডিফরমেশনটাই তো আমার দরকার। জি ম্যাম। এটা হচ্ছে তোমার 1 এর ডিরেকশন, এবং এটা হচ্ছে কি কারণে? সেকেন্ড সাবস্ক্রিপ্টে এক্সটার্নাল লোডের কারণে। এখানে এটা ডেল্টা 1p বলতেছি। এখন তাহলে এই ইকুয়েশনটা, যেটা ইকুয়েশন 1 ছিল, সেটা কি হচ্ছে? yb x1, এটা হচ্ছে ডেল্টা 11 x1, আর ybp হচ্ছে ক্যাপিটাল ডেল্টা 1p ইকুয়ালস টু 0। এখন এটা আমরা এখন আমি বলতে চাচ্ছি যে আমাদের আসলে এই ইকুয়েশনটা বের করে লাভ কি হলো? আমরা কি আসলে এটা দিয়ে এই
আমাদের বের করতে হবে কি, এই যে ফাইনালি যে ইকুয়েশনটা আমাদের বের করতে হবে x1। x1 কখন আমরা ক্যালকুলেট করতে পারবো? এই ইকুয়েশনে যদি ডেল্টা 1 জানা থাকে আর এই ক্যাপিটাল ডেল্টা 1p এই দুটো যদি জানা থাকে তাহলে কিন্তু আমরা x1 টা ক্যালকুলেট করতে পারবো। এখন আমি তোমাদেরকে বলতে চাচ্ছি ডেল্টা 1 মানে হচ্ছে এটা, এই ডেল্টা 1 কি ক্যালকুলেট করা পসিবল? এখানে x1 = 1, তার মানে এই লোডটার ভ্যালু হচ্ছে 1। এখানে যদি একটা ইউনিট লোড থাকে তাহলে এখানে যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ডেল্টা 1 এটা কি আমরা ক্যালকুলেট করতে পারবো কি পারবো না? পারবো। তাই না? আমরা আগের নলেজ থেকে কিন্তু এটা জানি, তো আমরা এটা ক্যালকুলেট করতে পারবো। আবার আমরা এই পি লোডের কারণে এখানে যে ডিফ্লেকশন হচ্ছে সেটাও ক্যালকুলেট করতে পারবো কিনা? জি ম্যাম। তাই না? সো আমরা কিন্তু এই দুটাই ক্যালকুলেট করতে পারবো আমাদের প্রিভিয়াস যে নলেজটা আছে সেখান থেকে যদি এই দুটা ক্যালকুলেট করতে পারি x1 কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো। এখন দেখো একটা জিনিস, এই ডেল্টা 1 যখন ক্যালকুলেট করবা তখন মানে হচ্ছে এরকম, এখানে একটা ইউনিট লোড আছে, এই পয়েন্টে আমি রিফ্লেকশন ক্যালকুলেট করতে চাচ্ছি। সো এমপি যেটা আমরা ক্যালকুলেট করতাম, এমপি এমকিউ লাগতো না? এমপি আসলে কি হবে এই ইউনিট লোডের জন্য, এই জন্য যে আমাদের মোমেন্ট ডায়াগ্রামটা বা যেটা ইকুয়েশনটা সেটা লাগবে। এমকিউর জন্য আমাকে ভার্চুয়াল লোডটা কোথায় দিতে হবে? এখানে আর কি। এমকিউর জন্য ভার্চুয়াল লোডটা কোথায় দিতে হবে? ম্যাম আমি এই যে ডেল্টা 1 ক্যালকুলেট করতেছি, ডেল্টা 1 কি আসলে এই যে এখানে একটা ইউনিট লোড থাকলে এখানে এই যে এখানে কি ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটা। সো এখানে আমাদের এইসব নরমাল বিমের জন্য, হ্যাঁ এই যে ক্যান্টিলিভার বিমের জন্য করতেছি, এই বিমের জন্য আমরা যে 2 ম্যাম যে ডিফ্লেকশন শিখছি এই ক্ষেত্রে তো আমরা এই নরমাল ক্যান্টিলিভার বা সেফটি সাপোর্টের জন্য ম্যাম আমাদের জানি, এই ক্ষেত্রে ডিরেক্ট ইউজ করলে হবে না নাকি যাই বের করতেই হবে? তুমি চলে যাচ্ছ আরো অনেক পর স্টেজে, পরীক্ষায় কিভাবে অ্যান্সার করবা সেইটা, তাই না? আমরা এখন মেথডটা শিখতেছি, ঠিক আছে? আমাকে শুধু তুমি আমাকে বলো যে এখানে যে ইউনিট লোডের জন্য যে ডিফ্লেকশনটা এটা আমরা কিভাবে করব। এটা তো তোমরা ক্যালকুলেট করছো, মানে এই কিছু ক্লাস আগেই তোমরা এই ক্যালকুলেশন গুলো করছো, সেই ভ্যালুটা ডিরেক্ট বসানো কি না সেটা না, আমি জানতে চাচ্ছি এখানে পি ফোর্স সিস্টেম কোনটা? পি ফোর্স সিস্টেমটা কোনটা? ম্যাম আমাদের পি তো দেওয়া ছিল ওই যে উপরে গিভেনটা। ওইটা না, কিন্তু এটাই তোমাদের এই জিনিসটাই বোঝাতে চাচ্ছি। আমি তো এখন এটা ক্যালকুলেট করতেছি না, আমি ডিফ্লেকশনটা ক্যালকুলেট করতেছি। এই ইউনিট লোডের কারণে এই ডেল্টা 1 ক্যালকুলেট করব। হ্যাঁ, ডেল্টা 1 ক্যালকুলেট করার জন্য এটা ডেল্টা 1 কি x1 = 1 এর জন্য যে এখানে ডিফ্লেকশনটা হচ্ছে সেটা। তাহলে পি ফোর্স কি আমার এটা না, এই কারণে রিফ্লেকশনটা হচ্ছে না। আর ভার্চুয়াল লোডটা কোথায় দিতে হবে? যে পয়েন্টে বের করতে চাইতেছি এই পয়েন্টেই তো চাচ্ছি, এই পয়েন্টেই তো চাচ্ছি। এই পয়েন্টে ম্যাম। কিউ ফোর্সটাও কিন্তু এটাই হচ্ছে 1 কিপি হচ্ছে, বোঝা গেছে? তার মানে কিন্তু এখানে আমাদের এমপি আর এমকিউ একই। বুঝলা? এখানে প্রাইমারি আননোনটা 1 ধরেন কেন? 1 ধরে আমি এই ডিফ্লেকশনটা ক্যালকুলেট করতে পারতেছি। x1 হলে তো আমি এটা না জানলে এটা ক্যালকুলেট করতে পারবো না। এই যে এখানে পরে x1 দিয়ে মাল্টিপ্লাই করে দিছি, ডিফ্লেকশনটা পাচ্ছি এই ভ্যালুটা। এটা একটা টেকনিক, এই টেকনিক করে আমি এটা ক্যালকুলেট করতে পারতেছি। এই ক্ষেত্রে এক্সটার্নাল তো পি হওয়ার কথা না, মানে ইন্টারনাল ভাবে তো আমরা 1 দিয়ে বের করতে চাইতেছি এই ক্ষেত্রে। শোনো আমি এখন তুমি আমার অবজেক্টিভটা বোঝো, আমি এইটার এই ডেল্টা 1 ক্যালকুলেট করতে চাচ্ছি, এটা ক্যালকুলেট করতে চাচ্ছি, তাহলে আমি x1 ক্যালকুলেট করতে পারবো, তাই না? ডেল্টা 1টা কি?
ডেল্টা 1 টা এক হচ্ছে নাম্বার এই, রিঅ্যাকশন যেটা দরকার হ্যাঁ এটার জন্য যে ডিফ্লেকশন এটা। তো এই কেসের জন্য এক্সটার্নাল লোড, তো এক্সটার্নাল লোড মানে কি, যে কারণে আমার ডিফ্লেকশনটা হচ্ছে সেটাই তো হচ্ছে পি। এখানে আমার ডিফ্লেকশনটা হচ্ছে কি, এই ওয়ান লোডের জন্য। বোঝা গেছে? আমি তো এটা ক্যালকুলেট করতে চাচ্ছি, এটাকে আইসোলেট করে নাও এখন এই পার্টটুকুকে ম্যাম নিয়ে তুমি। হ্যাঁ আমাদের টাইম শেষ, একটা ক্লাস আছে। হ্যাঁ এইটুকু বুঝে নাও, এটা না বুঝলে তো সমস্যা। ঠিক আছে, বোঝা গেল এটা? জি ম্যাম। আবার যখন এই লোডের জন্য ডিফ্লেকশন মানে এই ক্যাপিটাল ডেল্টা 1 পি ক্যালকুলেট করব, তখন কি লাগবে? তখন এক্সটার্নাল ফোর্স কোনটা, এটা এমপি হচ্ছে এটা। আর তখন ভার্চুয়াল লোডটা কোথায় দিতে হবে তখন? বি বিন্দুতে। বি বিন্দু। ঠিক আছে, এই জিনিসটা তখন কিন্তু এমপি আর এমকিউ এক না। সো আমরা এটাও ক্যালকুলেট করতে পারবো, এটাও ক্যালকুলেট করতে পারবো আলাদা আলাদা ভাবে। তোমাদের ডিফ্লেকশন যে করছো এখানে, তার মানে ডিফ্লেকশনের দুইটা অঙ্ক আমাকে আলাদা করতে হবে, যদিও সিম্বল, কারণ এই। সো এটা একবার ক্যালকুলেট করতে হবে, এটার জন্য আমাদেরকে একবার কনসিডার করতে হবে কোনটা এমপি কোনটা এমকিউ, আবার আরেকবার এটা কনসিডার করতে হবে, এটার জন্য দেখতে হবে কোনটা এমপি এমকিউ। জি ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে, জি ম্যাম। ওকে। তাহলে এই এখন এটা 1 ডিগ্রির জন্য দেখলাম, পরে আমরা অন্য ইসের জন্য দেখব। আর কারো এরপরে যদি কোশ্চেন থাকে তাহলে নেক্সট ক্লাসে বলবা। ঠিক আছে, জি ম্যাম, আসসালামু আলাইকুম। তোমরা যারা অ্যাটেন্ডেন্স দাও নাই তারা একটু অ্যাটেন্ডেন্স দিয়ে যাও। দিছো সবাই? আমি কি রেসপন্স অফ করে দিব? না ম্যাম, দিতে পারিনি এখনো। দিয়ে নাও। হ্যাঁ